বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি মিসির আলী। আজ ১১তম পর্ব। লাইব্রেরি ঘরের ঠিক মাঝখানে হুইল চেয়ারে সুলতান বসে আছে। সুলতানের সামনে টি টেবিলের মতো ছোট্ট টেবিল। সুলতানের উল্টো দিকে আরেকটা হুইল চেয়ার। সুলতান হাসি মুখে বলল, স্যার কেমন আছেন? মিসির আলী বললেন, ভালো। আপনার বসার জন্য একটা হুইল চেয়ার রেখে দিয়েছি। তাই তো দেখছি। সুলতান গলার স্বর গভীর করে মাথা সামনের দিকে খানিকটা ঝুঁকিয়ে বলল, সাধারণ চেয়ার না রেখে আপনার জন্য হুইল চেয়ার কেন রেখেছি বলতে পারবেন? না, বলতে পারবো না। আপনি কি বিস্মিত হচ্ছেন? সামান্য হচ্ছি। স্যার, বিস্মিত হবার কিছু নেই। আমি ব্যাখ্যা করলেই বুঝবেন আপনার জন্য হুইল চেয়ারের ব্যবস্থাটা করাটা খুবই যুক্তিসঙ্গ। আপনি চেয়ারটার আরাম করে বসুন, আমি ব্যাখ্যা করছি। মিসির আলী বসলেন। সুলতান বলল, চেয়ারের কন্টেন্টগুলি দেখে নিন। পায়ের এখন আর আপনার কোনো ব্যবহার নেই। চেয়ার ঘোরানো, সামনে পেছনে যাওয়া সবই এখন থেকে করবেন হাতে। কাজটা এক হাতে করতে পারেন, তবে দুটো হাত ব্যবহার করলে পরিশ্রম কম হবে। মিসির আলী বললেন, আমার তো আর এই চেয়ারে বসে অভ্যস্ত হবার দরকার নেই। আমি বসলাম আমার মতো। আপনি হুইল চেয়ারের রহস্যটা ব্যাখ্যা করুন। সুলতান বলল, স্যার, লিলি আপনাকে চাচাজি ডাকে। সেই সূত্রে আপনি অবশ্যই আমাকে তুমি করে বলবেন। আচ্ছা, বলবো। এখন বলি কেন আপনার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করলাম। আমি আকাশের বিশেষ বিশেষ দিকে টেলিস্কোপ ফিট করি। তারপর আসে ফোকাসের ব্যাপারটা। টেলিস্কোপ স্ট্যান্ড বসে এই কাজটা আমাকে করতে হয় হুইল চেয়ারে বসে। একবার টেলিস্কোপ সেট করা হয়ে গেলে সেখানে আর হাত দেওয়া যাবে না, সেটিং বদলানো যাবে না। স্যার, বুঝতে পারছেন? পারছি। হুইল চেয়ারে বসে আমি টেলিস্কোপ সেট করলাম। তারপর হুইল চেয়ার দিয়ে সরে গেলাম। আপনি আরেকটা হুইল চেয়ার নিয়ে টেলিস্কোপের কাছে চলে এলেন। আপনাকে কষ্ট করতে হলো না। আপনাকে আর দাঁড়িয়ে হাঁটু গেড়ে কিংবা কুঁজো হয়ে টেলিস্কোপ চোখ রাখতে হবে না। হুইল চেয়ারের লজিকটা কি এখন আপনার কাছে পরিষ্কার হয়েছে? মিসির আলী হাসি মুখে বললেন, জি, পরিষ্কার হয়েছে। খুবই যুক্তিযুক্ত ব্যাখ্যা। ব্যাখ্যাটা চট করে মাথায় আসে না বলে শুরুতে হুইল চেয়ার দেখে একটা ধাক্কার মতো খেয়েছিলাম। সুলতান হাসতে হাসতে বলল, আজ যেমন মন্দিরে ঢুকে আপনি একটা ধাক্কার মতো খেলেন। মন্দিরে ঢুকে দেখলেন গৌর কালীর মূর্তি দেখতে অবিকল লিলির মতো। এরও কিন্তু অত্যন্ত সরল ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? গৌরকালীর মূর্তি বাবু অশ্বনী কুমার অনেক আগেই নদীতে ফেলে দিয়েছিলেন। এই মূর্তি পরে আমি বানিয়েছি। হুইল চেয়ারে বসে জীবন কাটে না, নানান ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখতে গিয়ে মাইকেল অ্যাঞ্জেলো হওয়ার হাস্যকর চেষ্টা। সেনি হাতুড়ি দিয়ে পাথর কাটাকাটি। মূর্তিটা সুন্দর হয়েছে? মোটেও সুন্দর হয়নি। মুখের আদলটা শুধু এসেছে, আর কিছুই আসেনি। নগ্ন মূর্তি বসে আপনি লজ্জায় ভালো মতো তাকাননি? ভালো মতো তাকালে ত্রুটিগুলো ধরতে পারতেন। মূর্তির একটা হাত বড়, একটা ছোট। পায়ের প্রিপারেশন ঠিক হয়নি। হাঁটু যেখানে থাকার কথা তার চেয়েও উঁচুতে হয়েছে। আপনি এখন যদি দেখেন তাহলে ত্রুটিগুলো চোখে পড়বে। মূর্তিটা নগ্ন কেন বানিয়েছি সেই ব্যাখ্যা শুনতে চান? তারও ব্যাখ্যা আছে। না, এর ব্যাখ্যা আমার কাছে আসে। গৌরকালীর মূর্তিটা ছিল নগ্ন। তুমি মন্দিরের গৌরকালী প্রতিষ্ঠা করতে চেয়েছো। অতীত ফিরিয়ে আনার চেষ্টা। ইংরেজিতে সহজভাবে বলা যায় অ্যান অ্যাটেম্প্ট টু রিকেট দি পাস্ট। ব্যাপারটা তাই বাবু অশ্বনী রায়ের ঘটনাটা আমাকে খুবই আলোড়িত করে। আমার মূর্তি বানানো তার একটা ছায়া পড়ছে। মিসির আলী বললেন, তোমার কি মাঝে মাঝে নিজেকে বাবু অশ্বনী কুমার মনে হয়? সুলতান দেখে মনে হলো মিসির আলীর এই কথায় একটা ধাক্কার মতো খেয়েছে।
নিজেকে সামলাতে তার সময় লাগছে। তার ভুরু কুঁচকে আছে, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। সে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, এই কথাটা কেন বললেন স্যার? এমনি বললাম। মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা থেকে এটা মনে হলো, কোনো মানুষকে খুব বেশি পছন্দ হয়ে গেলে জীবন যাত্রায় সেই মানুষটার ছায়া পড়ে। সুলতান কঠিন গলায় বলল, অশ্বিনী কুমার একজন সিরিয়াল কিলার। সে ঠান্ডা মাথায় একের পর এক মানুষ খুন করে। খুনগুলো করেছে অতি প্রিয়জনদের, নিজের কন্যা। তাকে আমার পছন্দ হবে কেন? মানুষের পছন্দ অপছন্দের ব্যাপারটা অত্যন্ত বিচিত্র। মানুষ সুন্দর যেমন পছন্দ করে, অসুন্দরও করে। সবাই করে না, কেউ কেউ হয়তো করে। সুন্দরেরও পূজা সবাই করে না, কেউ কেউ করে। সুলতান অসহিষ্ণু গলায় বলল, আপনি কি বলতে চাচ্ছেন? পরিষ্কার করে বলুন। মিসির আলি শান্ত গলায় বললেন, আমার ধারণা অশ্বনীবাবুর ব্যাপারটা তোমার মাথায় ঢুকে গেছে। তুমি তার মতো জীবনযাপন করতে চাচ্ছ। তুমি আকাশের তারা দেখো, কারণ অশ্বনীবাবু দেখতেন। সুলতান কঠিন গলায় বলল, আপনাকে কে বলল অশ্বনীবাবু তারা দেখতেন? মিসির আলি সহজ গলায় বললেন, আমাকে কেউ বলেনি, আমি অনুমান করছি। এই অনুমানের পেছনে ভিত্তি আছে। তোমার সঙ্গে গল্প করার ফাঁকে ফাঁকে আমি লাইব্রেরির সাজানো বইগুলোর উপর চোখ বুলিয়েছি। চামড়ায় বাঁধানো সোনার জলে নাম লেখা বেশ কিছু পুরনো বই দেখলাম। আকাশের তারা নিয়ে লেখা দুইটা বই চোখে পড়ছে। একটার নাম তারা পরিচিতি, আর একটার নাম আকাশ পর্যবেক্ষণ। একটা ইংরেজি বই আছে, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার স্টার। এখন তুমিই বলো, এই বইগুলি কি অশ্বনী বাবুর? জি। উনি কি আকাশ দেখতেন? জি, দেখতেন। তার একটা দূরবীন ছিল, ম্যাক অ্যালেস্টার কোম্পানির চেঞ্জ দূরবীন। উনি তারা দেখতেন বলে কি এখন তারা দেখছেও? সুলতান কিছুক্ষণ চুপ করে থেকে নিচু গলায় বলল, না, ব্যাপারটা সেরকম না। আকাশের বিষয়ে আমার কৌতূহল ছোটবেলা থেকেই ছিল। তবে অশ্বনীবাবুর লেখা ডায়েরি পড়ে আমার টেলিস্কোপ কিনতে আগ্রহী হই, এটা ঠিক। তিনি আকাশ দেখতেন এবং কি দেখলেন তা খুব গুছিয়ে লিখে রাখতেন। পড়তে ভালো লাগে। তার মানে এই না যে আমি তার জীবনযাত্রা অনুমান করছি। আপনি নিশ্চয়ই বলবেন, না, মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। এখন আমি মানুষ বলি দেওয়া শুরু করব। মিসির আলি বললেন, অশ্বনীবাবুর লেখা ডায়েরিটা কি আমি পড়তে পারি? অবশ্যই পড়তে পারেন। আপনি কিন্তু স্যার আমার প্রশ্নের জবাব দেননি। প্রশ্নটা যেন কি? প্রশ্নটা হলো, আপনার কি ধারণা আমিও মানুষ বলি দিচ্ছি? গ্রাম থেকে মানুষ ধরে এনে গোপনে বলি দিয়ে মন্দিরের পেছনে কুয়ায় ফেলে দিচ্ছি? আমাকে কি অসুস্থ বলে মনে হচ্ছে? মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, ছোটখাটো অসুখগুলি চট করে ধরা খায়, কিন্তু ভয়ঙ্কর অসুখগুলি মানুষের মস্তিষ্কের গভীরে বাস করে। এদের চট করে ধরা যায় না। যেমন অশ্বনীবাবুর কথাই ধরা যাক। তীব্র ভয়ঙ্কর অসুখ ধরতে অনেক সময় লেগেছিল। অশ্বনীবাবুর সবচেয়েও কাছের মানুষ, তার স্ত্রী পর্যন্ত ধরতে পারেনি। ৩টি মেয়ের মৃত্যুর পরও ধরতে পারলেন। সুলতান হতভম্ব গলায় বলল, স্যার, আপনি তো দেখি সত্যি সত্যি আমাকে অশ্বিনী বাবুর দিলে ফেলে দিয়েছেন। ঠিক করে বলুন তো, আপনি আমার সম্পর্কে কি ভাবছেন? এখন পর্যন্ত আমি কিছুই ভাবছি না। তবে আমার অবচেতন মন নিশ্চয়ই ভাবছে। অবচেতন মনের কর্মকাণ্ড খুবই অদ্ভুত। অবচেতন মনকে মাঝে মাঝে আমার কাছে আলাভোলা শিশুর মতো মনে হয়। যে শিশু নিজের মন খেলছে, জিগস পাজলের খেলা, একটা টুকরার সঙ্গে আরেকটা টুকরা জোড়া দিয়ে ছবি বানাচ্ছে। ছবি ভেঙে ফেলছে, আবার বানাচ্ছে। মাঝে মাঝে অদ্ভুত কোনো ছবি তৈরি হয়ে গেলে অবাক বিস্ময়ে কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে আবার সেই ছবিও নষ্ট করে ফেলছে। সুলতান শান্ত গলায় বলল, স্যার শুনুন, আমার কোনো হসবি দাঁড় করাতে হলে সরাসরি আমাকে জিজ্ঞেস করলেই হবে। আমি জবাব দেব। অনুমানের উপর কিছু দাঁড় করানোর প্রয়োজন নেই। মিসির আলি বললেন,
অবচেতন মন কাউকে জিজ্ঞেস করে কাজ করে না। জিজ্ঞাসাবাদের বিষয়টি চেতন মনের, অবচেতন মনের না। তবে চেতন মন থেকে যে তথ্য নেয় না তা না। তথ্য নেয়, যেটা তার পছন্দ হয়, সব তথ্য নেয় না। সুলতান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, স্যার, আমার নিজের ধারণা এই বাড়িটা আপনার ওপর প্রভাব ফেলতে শুরু করছে। জেলখানার মতো উঁচু পাঁচিলে ঘেরা বিরাট বাড়ি, গেট সব সময় তালাবদ্ধ।